খুনি বারবার ছুরি মারছে তার ভিকটিমকে শেষ করার জন্য, এবং যখন তার মনে হয় ভিকটিম শেষ হয়ে গেছে, সে মরে গেছে, যখন ছুরিটা সে শরীর থেকে তুলতে যাবে তখন সে আর তুলতে পারছে না, ছুরিটা ওই শরীরের মধ্যেই ফেসে গেছে। তো শেষমেশ খুনি ছুরিটা ওখানে রেখেই চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো যে ঘটনাতে খুনের রিপোর্ট হওয়ার আগেই পুলিশ খুনিকে থানাতে এনে হাজির করবে, অ্যান্ড তাদের কাছেও এটা একটা শকিং ম্যাটার হবে। আজকে এমন একটা ঘটনা বলবো যেটা আর 5টা ঘটনা থেকে বেশ আলাদা। কর্ণাটকের বাদামি শহরে বনশঙ্করী দেবীর মন্দির আছে, এবং এই মন্দির প্রাঙ্গণে নভেম্বর মাসে প্রত্যেক বছর একটা বড় মেলা বসে, এবং এই বড় মেলাতে নিয়ার অ্যাবাউট 1 কোটির উপর বেশি মানুষ আসে। তো সেই কারণেই ওখানে প্রচুর প্রিপারেশনের জন্য টাইম লাগে, এবং সেই প্রিপারেশানে গভর্নমেন্টও হেল্প করে, প্রচুর পুলিশ ফোর্সকে বাইরের ডিস্ট্রিক্ট থেকে ওখানে আনা হয়। তো 2013 নভেম্বরেও ওই রকমই আনা হয়েছিল। 19 নভেম্বর পুলিশ ওই মেলা প্রাঙ্গণের সাইড তারা বাইক করে পেট্রোল করছে। হঠাৎই মেলা প্রাঙ্গণ থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা নির্জন এরিয়াতে একটা অটো তারা দাঁড়িয়ে থাকতে দেখে। এবার পুলিশ যে বাইকে পেট্রোল করছিল সেখানে 2 জন ছিল, তারা ওই অটোর কাছে যায়। অটোর কাছে গেলে তারা দেখে অটোর মধ্যে 2 জন আছে। তাদেরকে জিজ্ঞাসা করে পুলিশ যে তোমরা এখানে কি করছো, তোমাদের নাম কি? তাদের মধ্যে একজন বলে যে স্যার আমার নাম হচ্ছে গঙ্গারাম, সকালবেলা আমি মন্দিরে যাব, মেলাতে যাব, এই কারণে রাত্রেবেলা এখানে ওয়েট করছি। তখন অলরেডি সকাল 4টে বেজে গেছে। আর আরেকজন, তার নাম হচ্ছে শাকিল, তাকে যখন পুলিশ জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি। এবার পুলিশের না কোথাও সন্দেহ হয়। একজন বলছে বন্ধুর জন্য ওয়েট করছি, আর একজন বলছে আমি সকালবেলা মন্দিরে যাব, মেলা প্রাঙ্গণে যাব। কোথাও না কোথাও তাদের একটু মিসম্যাচ লাগে। তখন এই 2 কনস্টেবলের মধ্যে এক কনস্টেবল বলে যে আমার যে সঙ্গী আছে সে অন্য একটা কাজে যাবে, তো আমাকে একটু পুলিশ স্টেশনে ড্রপ করে দিয়ে আসতে পারবে? তো এক পুলিশ অটোতে উঠে বসে, অটো চলতে থাকে পুলিশ স্টেশনের দিকে। আর আরেক সঙ্গী যে অন্য একটা কাজে যাবে সে সেই কাজে না গিয়ে ওই অটোটার পিছনে। এবার যখন অটোটা পুলিশ স্টেশনে পৌঁছায় সেই কনস্টেবল বলে যে চলো পুলিশ স্টেশনে যখন চলেই এসেছো একটু জল মিষ্টি খেয়ে নাও, পুলিশকে তুমি হেল্প করেছো। এবার ওই 2 জন যেই না পুলিশ স্টেশনে এন্ট্রি করে তখন সেই কনস্টেবল বলে যে এবার সত্যি বলো যে তোমরা সকালবেলা 4টের সময় 2 জন 2 কারণে ওইখানে কেন ছিলে? এবার তারা তো অবাক হয়ে যায়। পুলিশ বলেছিল জাস্ট একটা লিফট দেওয়ার জন্য। এবার লিফটের নাম করে তারা পুলিশ স্টেশনে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সন্দেহ তো অলরেডি হয়েছিল। সেই কনস্টেবল যখন অন্যান্য পুলিশ অফিসারদের পুরো ব্যাপারটা বলে তাদেরও সন্দেহ হয়। তারা বলে এদেরকে এখন ছাড়া যাবে না, এদেরকে কাস্টাডিতে নাও, জিজ্ঞাসাবাদ করো, আসল কারণ জানো, তারপর দেখা যাবে। তো তাদেরকে জেলে রেখে দেওয়া হয়, তাদের মোবাইলগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হয়। সকাল 4টে থেকে এবার নিয়ার অ্যাবাউট সকাল 7টা বেজে গেছে। সেই সময় পুলিশ স্টেশনে একটা ফোন আসে, এবং সেই ফোনে বলা হয় মেলা প্রাঙ্গণ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটা বাড়িতে একটা বডি পাওয়া গেছে। সেখানে একটা মহিলা যার নাম হচ্ছে সুমিত্রা, সে একাই থাকতো, তার হাজব্যান্ড বেশ কয়েক বছর আগে মারা গেছে। তো পুলিশ এই খবর পেয়ে সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখে ওই বাড়ির মধ্যে একটা বডি পড়ে আছে। যার বডি পড়ে আছে তার নাম হচ্ছে সুমিত্রা, তার হাজব্যান্ড আগে মারা গেছে, সে তার হাজব্যান্ডের পেনশনটাও পেত। বাড়িতে লুটপাট হয়েছে, কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার সুমিত্রা দেবীকে একাধিকবার ছুরি মারা হয়েছে, এবং ছুরি মারতে মারতে একটা সময় খুনিরা সেই ছুরিটা বডি থেকে আর তুলতেই পারেনি। তো এই কারণে ছুরিটা ওখানেই তারা ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশ বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়, এবং আশেপাশে যত প্রতিবেশী ছিল তাদেরকে ডেকে এক এক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এবং সেই জিজ্ঞাসাবাদে একদম নিয়ারেস্ট যে প্রতিবেশী ছিল সুমিত্রা দেবীর, সে বলে যে সুমিত্রা দেবী প্রত্যেকদিন সকালবেলা 4টে-5টা নাগাদ ঘুম থেকে উঠে আমার সাথেই মর্নিং ওয়াকে যেত। সেদিন সকালবেলা আমি দেখি সুমিত্রা দেবী ঘুম থেকে ওঠেনি। মর্নিং ওয়াকের যাওয়ার জন্য আমি আর তাকে ডাকিনি। আমি মর্নিং ওয়াক করে যখন ফিরি তখন নিয়ার অ্যাবাউট 6:30 বাজে। তখনও তার দরজাটা খোলা নেই। এটা থেকে আমি একটু অবাক হই। তার দরজার সামনে যাই, ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। আমি এটা থেকেও অবাক হয়ে যাই। ভিতরে যেতেই সুমিত্রা দেবীর রক্তাক্ত বডিটা দেখেই আমি বাইরে এসে সবাইকে বলি, তারপর আপনাদেরকে ফোন করা হয়। পুলিশ এবার ভাবে যে কী করে এই তদন্তটা করা যায়। এটা একটা ব্লাইন্ড মার্ডার, খুন করেছে, কয়েক কিলোমিটার দূরেই মেলা চলছে, মেলাতে
লাখো লাখো মানুষ আসে, অলরেডি তারা আসতে শুরু করেছে। তো এত মানুষের মধ্যে কি করে তারা কাউকে খুঁজবে? এটাও তো হতে পারে যে ডাকাতি করতে এসে এই খুনটা হয়েছে, অথবা কেউ চেনা পরিচিত করেছে এই কর্মকাণ্ড, অথবা কোনো প্রতিবেশী করেছে যে জানতো যে সুমিত্রা দেবী একাই ওই বাড়িতে থাকে, তার কাছে মোটামুটি টাকা পয়সা গয়নাপত্র সমস্ত কিছু আছে। এই সমস্ত জিনিস ভাবতে ভাবতে পুলিশ ভাবে যে ওই এরিয়ার তারা সিসিটিভি ফুটেজ চেক করবে। মেলা প্রাঙ্গণ সাইডে তারা অনেক সিসিটিভি ফুটেজ তো পায়, কিন্তু এক্স্যাক্টলি সুমিত্রা দেবী যেখানে থাকতো তার আশেপাশে সেই সময় অন্তত কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আই এম টকিং অ্যাবাউট 2013 সাল। সেই সময় সিসিটিভির যে প্রয়োজনীয়তা ক্রাইম কেসে অন্তত সেটা পুলিশ জানতো, কিন্তু সেই সময় সেই ইনফ্রাস্ট্রাকচারটা ইন্ডিয়াতে ছিল না। ইন্ডিয়ার ছোটো শহরে তো আরোই ছিল না। তো বাদামি সেটা তো আর কোনো বড় শহর না। তো সেই ক্ষেত্রে তারা না পেয়ে তারা সেই সময় ডিসাইড করে যে ওই এরিয়ার যে ফোনের টাওয়ার আছে সেই টাওয়ারে যে ডাম্প ডেটা আছে সেটা তারা কালেক্ট করবে। এবার ডাম্প ডেটা কি, এটা আমি আগে একাধিকবার বলেছি, আবারও বলছি যে ওই এরিয়াতে ওই খুনের সময় বা ওই রাতে কতগুলো ফোন অ্যাক্টিভ ছিল। এবার যখন এই সমস্ত নাম্বার বার করে পুলিশের কাছে লাখো লাখো নাম্বার আসে, সেই লাখো লাখো নাম্বারগুলো পুলিশ এক এক করে চেক, রিজেক্ট, অ্যাপ্রুভ, কাউকে ডাকতে থাকছে, কাউকে ফোন করছে, সবার সাথে কথা বলে পুলিশ ওইখানেও সেইভাবে তেমন কোনো ডেটা পায়নি। এই সময় বাদামির ওই পুলিশ স্টেশন খুব ব্যস্ত ছিল। একদিকে তো মেলা চলছে, তারপর অনেক ক্রিমিনাল কেস অলরেডি তাদের কাছে এসছে এবং নতুন যোগ হয়েছে সুমিত্রা দেবীর এই খুনের ঘটনা। তারা তদন্ত করতে করতে একটা অফিসারের একটা জিনিস মনে হয়, আরে আমরা যে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম তারা কারা? তাদের ব্যাপারে যখন কনস্টেবল বলে একজনের নাম গঙ্গারাম আর একজনের নাম হচ্ছে শাকিল, তারা অটোতে বসেছিল, সকাল 4টের সময় তাদেরকে দেখেছিলাম। দুজনে দুরকম কথা বলে, একজন বলে বন্ধুর জন্য ওয়েট করছে, আরেকজন বলে মন্দির প্রাঙ্গণে যাব, মেলা দেখব। তখন পুলিশ অফিসার বলে সকালবেলা মেলা, এটা কেমন ব্যাপার? মেলাতে সবাই সাধারণত মেনলি যায় দুপুরের পর থেকে, সারা রাত চলে, সকালবেলা কে মেলাতে যায়? পুলিশ তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করে। তারা বলে যে স্যার আমরা সত্যি বলছি, আমাদেরকে ছেড়ে দিন। তখন পুলিশ বলে যে এদের কাছ থেকে কী পাওয়া গেছে? বলে এদের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি, যে 2টো মোবাইল পাওয়া গেছে। এবার সেই 2টো মোবাইল, তার 2টো নাম্বার যখন পুলিশ চেক করে তখন তারা দেখে যে সমস্ত ডাম্প ডেটা তাদের কাছে ছিল সেই ডাম্প ডেটার সাথে এই 2টো নাম্বার ম্যাচ হয়ে যায়। পুলিশ ভাবে যে ডাম্প ডেটার সাথে এই 2টো নাম্বার ম্যাচ হয়ে গেছে। তারা তো মেলা প্রাঙ্গণ থেকে 1-1.5 কিলোমিটার দূরে ছিল, তো ম্যাচ হওয়াটা তেমন কোনো অদ্ভুত ব্যাপার না। কিন্তু তারা এই ডেটাটা দিয়েই ওই দুজনকে একটু ভয় দেখায়, এবং ওই দুজনকে ভয় দেখাতেই ওই দুজনের মধ্যে একজন মুখ খুলে দেয়। সে বলে যে স্যার আমরা কিছু করিনি, আমরা ওই অটোতে আরও 3জনকে নিয়ে এসেছিলাম এবং সেই 3জনই হয়তো কিছু একটা ঘটিয়েছে, আপনারা তদন্ত করে দেখুন। এবার ওই 3জনকে সেই ব্যাপারে এবার পুলিশকে খুঁজতে হবে। পুলিশ বলে তোমরা যাদেরকে নিয়ে এসেছিলে তাদের ফোন নাম্বার কি তোমাদের কাছে আছে? তারা ফোন নাম্বার দেয়, তারা নামগুলোও বলে। একজনের নাম কিরণ, আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াকুব, আর আরেকজন হচ্ছে মুজাফর। এবার এই 3জনকে যখন পুলিশ খোঁজা স্টার্ট করে, পুলিশ এদের নাম্বারগুলো ওই ডাম্প ডেটার সাথে ম্যাচ করতেই সেটাও ম্যাচ হয়ে যায়। পুলিশ এবার সুমিত্রা দেবীর যত আত্মীয় ছিল তাদেরকে এই 3টে নাম দেখায়, এবং এই 3টে নাম দেখাতেই এক আত্মীয় আইডেন্টিফাই করে, আরে কিরণ তো সুমিত্রার ভাগ্নে হয়, ও তো মাঝে মাঝেই এখানে যাতায়াত করতো। তো পুলিশের কাছে আপাতত 5টা সাসপেক্ট হয়ে গেছে। এবার যে 3জনের নাম তারা নতুন পেয়েছে তাদেরকে যখন পুলিশ ফোন করে তাদের নাম্বার সুইচ অফ বলা হয়। পুলিশ বুঝতে পারে ডাল মে কুচ কালা হয়, কিন্তু এদেরকে ধরবেটা কী করে? এবং সেই ধরতেই তারা যে দুজনকে আটক করেছিল তাদেরকে বলে যে আমরা জানি তোমরা দুজন এই খুনটা করনি, এই খুনে তোমরা কোনোভাবেই যুক্ত না, কিন্তু তোমরা এই খুনের কেসে ফেসে যাবে যদি এই 3জন ধরা না পড়ে। তো এদের কোনো এক্সট্রা নাম্বার তোমাদের কাছে কি আছে? তখন তাদের মধ্যে একজন কিরণের আরেকটা নাম্বার দেয়, এবং কিরণের সেই আরেকটা নাম্বারে গঙ্গারামকে দিয়ে ফোন করানো হয়। গঙ্গারাম ফোন করে কিরণকে বলে যে কিরণ তুমি তো সেদিন আসলেই না, তুমি আমাদের টাকাটাও দেওনি। তো কিরণ বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে দিয়ে দেবো, জাস্ট কয়েকদিন ওয়েট করো। ফলে কয়েকদিন পর কোথায় ওয়েট করব? একটা নির্দিষ্ট লোকেশন ডেট বলা হয়, সেই ডেটে সেই লোকেশনে কিরণ পৌঁছে যায়, এবং কিরণ দেখে তার সামনে পুলিশ অফিসাররা এসে হাজির হয়েছে। পুলিশ কিরণকে এবং বাদবাকি দুজন যে ইয়াকুব ছিল এবং মুজাফর ছিল তাদেরকেও অ্যারেস্ট করে থানাতে আনে। এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের প্রথমেই এরা কিছুই স্বীকার করে না, তারপর একটু প্রেশার দিতেই এরা 3জন স্বীকার করে নেয়, এবং 3জনের মধ্যে কিরণ মেইনলি বলে যে আমার মাসির কাছে প্রচুর টাকা পয়সা ছিল
এবং সেই টাকা পয়সার উপর লোভ ছিল। মাসি আমাকে খুব ভালোবাসতো, যখনই মেলা হতো আমি মাসির কাছে এসে থাকতাম, কিন্তু আমার মনে লোভ চলে এসেছিল। আমি ভাবলাম যে মাসিকে মেরে মাসির যত টাকা পয়সা সমস্ত কিছু আছে সেইগুলো লুটে নিই। এই কারণে সেই রাতে এই অটোটা আমরা রিজার্ভ করে ওখানে আসি। ওদেরকে দাঁড় করিয়ে রেখে আমরা মাসির বাড়িতে যাই। মাসি আমাদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়। সে বলে, তোমরা এসেছো, আমাদের জন্য রান্না করে আমরা খাই, আমরা একই বাড়িতে ঘুমিয়ে পড়ি। মাঝরাত যখন হয় তখন আমরা তিনজন উঠে মাসির সমস্ত কিছু লুটপাট করতে থাকি। মাসির ঘুম ভেঙে যায়। দেন মাসিকে হত্যা করি। হত্যা করার পর ছুরিটা আর আমরা বার করতে পারছিলাম। দেন ছুরিটা ওখানে রেখেই আমরা চুপচাপ বেরিয়ে যাই এবং বেরোতেই দেখি চারিদিকের লোকজন, যেহেতু একটু দূরেই মেলা চলছিল, তো আমরা ডিসাইড করি এই সময় বেরোবো না। কয়েক ঘন্টা পরে যেই না বেরোই অমনি আমরা ওই অটোর জায়গায় গিয়ে দেখি অটো গায়েব। তো আমরা যে যার পথে চলে যাই। এদিকে অটোওয়ালাদেরকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, সেটা কিরণ তো জানে না। এবার এদের 5 জনকেই কোর্টে তোলা হয়। কোর্টে হেয়ারিং চলতে থাকে। 2017 সালে এই ঘটনার রায় আসে। 3 জন যে মেইন কালপ্রিট ছিল, ইয়াকুব, মুজাফফর এবং কিরণ, এদেরকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করা হয় আর গঙ্গারাম আর শাকিলকে ছেড়ে দেওয়া হয়। কোর্ট বলে যে এরা যে ডাইরেক্টলি খুনে ইনভলভ ছিল সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি, হয়তো আদেও জানতো না যে এই 3 জন খুনটা করবে। তো এই সমস্ত কিছুতে পুলিশের কিছু গাফিলতি ছিল, এই কারণে এদের 2 জনকে ছেড়ে দেওয়া হয়। 2017 সালে ইয়াকুব, মুজাফফর এবং কিরণকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। 2023 সাল চলে আসে। 2023 সালে কিরণ বেল পায় তার বোনের বিয়ের জন্য। 14 দিনের বেল পায়। 14 দিনের এই মুক্তি কমপ্লিট করে তাকে জেলে ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু সে জেলে ফেরত যায় না, সে পালিয়ে যায়। আরও 2.5 বছর কেটে যায়। 2026-এর 8ই এপ্রিল পুলিশের কাছে খবর আসে মহীশূরে কিরণকে দেখা গেছে। বাদামির পুলিশ মহীশূরের পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। তারা নজর রাখে ওই বাড়ির উপর। তারা দেখে কিরণ ওখানে আছে। দরজায় নক করে। কিরণের ওয়াইফ বেরিয়ে আসে। সেই ওয়াইফকে যখন পুরো ব্যাপারটা বলা হয়, ওয়াইফ বলে, আমি অবাক, আমি কিচ্ছু জানতাম না। তাদের একটা ছেলেও হয়ে গেছে। কিরণ সেই সময় ফ্যাক্টরিতে কাজও করছিল। তারপর কিরণকে ওখান থেকে অ্যারেস্ট করে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়। হাজারো ট্রু ক্রাইম ঘটনার মধ্যে এই ঘটনাটা বেশ একটু নিত্য নতুন ছিল, এই কারণে ভাবলাম এই ঘটনাটা আপনাদেরকে শোনাই। তো ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই রকম ট্রু ক্রাইম রিয়েল লাইফ ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।